আমরা লাস্ট ক্লাসে মোটামুটি ভাইয়া অনেক দূর আগিয়ে গেছিলাম, যেমন স্পেশালি এই এই চ্যাপ্টারটাতে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার থ্রিতে এখানে মেইনলি আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি। ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে আমাদের ভালো মতো এখানে খেয়াল করতে হবে। আর কিছু স্টুডেন্ট আসুক, তারপর আমরা লাইফটা শুরু করতেছি। আর কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে বা ক্লাসে অথবা ক্লাস রিলেটেড বাইরেও কোনো ধরনের যদি প্রবলেম থাকে, আমাদের কোর্স রিলেটেড যত রকমের প্রবলেম থাকে নিচে কমেন্টে জানাতে পারো। আমার সামনে কমেন্ট বক্সটা খোলাই আছে, যারা যারা ওয়াচিং এবং যারা যারা কমেন্ট করবে, সামনে আমার কমেন্ট বক্স খোলাই আছে, আমি সাহায্য করার চেষ্টা করবো যতটুকু পারি। তাহলে বেশি কথা না বাড়ি আমরা ক্লাসে চলে যাই। ওকে, আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। আর যারা ইউটিউব থেকে পরবর্তীতে রেকর্ডেড ভার্সনটা দেখবা, তারাও নিচে কমেন্টে জানাই দিতে পারো যে কোনো প্রবলেম আছে কিনা। দেখো, আমরা লাস্ট ক্লাসে অনেক দূর আগায় গেছিলাম কিছু ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে। আজকেও আবার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম লাস্টে যেখানে শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু করি। দেখো, আমরা মোটামুটি দেখো এই টাইপের প্রশ্নগুলো এখন কি পারবো না, যে 500 ml একটা দ্রবণ, 500 ml সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে তোমার যতটুকু সোডিয়াম কার্বনেট আছে বা 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ওই দ্রবণে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত। এই টাইপের প্রশ্নগুলো এখন কিন্তু পারবো, কারণ আমরা জানি ডাব্লিউ ইজ ইকাল টু এম ভি এস। এই সূত্র দিয়ে কিন্তু মোটামুটি হয়ে যায়। এখান থেকে এস এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, এস ইকাল টু ডাব্লিউ বাই এম ভি। এখান থেকে ডাব্লিউ এর ভ্যালু কোনটা ভাইয়া? এই ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 21.2। তারপর এম এর ভ্যালু কত? সোডিয়াম কার্বনেটের যে ভর 106, ওটা বসাবা। ডাব্লিউ এর ভ্যালু ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে এই যে এটা। এম এর ভ্যালু হচ্ছে সোডিয়াম কার্বনেটের যে মোলার ভর, এবং ভি যেটা ভলিউম দেওয়া আছে 0.5 লিটার। এটা কিন্তু অবশ্যই আমাদের 0.5 লিটার আনতে হবে, কোনোদিনও আমরা এম এল এ আনবো না। আশা করি এগুলো পারবা তুমি। এখান থেকে তুমি এই সিম্পল ম্যাথগুলো তুমি একটু প্র্যাকটিস করবা। যারা এইচএসসি প্রার্থী থাকো বা তুমি যে প্রার্থী থাকো না কেন, এই টাইপের ম্যাথ অহরহ আসবে। তাহলে আমাদের লাস্ট ক্লাসের মূল কথা ছিল ভাইয়া এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ভি এস। এই ডাব্লিউটা হচ্ছে যে পরিমাণ পদার্থ থাকে, তারপরে এই এমটা হচ্ছে মোলার ভর, ভিটা হচ্ছে আয়তন, আয়তন হবে লিটারে। ওকে, ভিটা ভিটা আর এসটা হবে মোলারে। আমরা জানি এস, এস দ্বারা প্রকাশ করা হয় মোলারিটি। সো এটা আমরা মোলারিটিতে প্রকাশ করব। মোলারিটি একক কি? মোল পার লিটার। মোল পার লিটার। তোমাকে যদি গ্রাম পার লিটার দিয়ে দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে বের করবে? মোল পার লিটারে বের করবে, গ্রাম পার লিটার যদি দেওয়া থাকে। আচ্ছা, তাহলে ভাইয়া এতটুকু পর্যন্ত সবারই আশা করি পারা যাবে। তারপরে দেখো এন, এন হচ্ছে এখানে মূল সংখ্যা, মূল সংখ্যার পরিমাণ। ডাব্লিউ হইতেছে যে পরিমাণ দ্রব্যটা দেওয়া আছে, বা যে মানে যে পরিমাণ দ্রবণ দেওয়া আছে, দ্রব্য দেওয়া আছে, যে পরিমাণ বলে দেওয়া আছে। এই এমটা হইতেছে আমাদের আবার মোলার ভর। একই কথা, মোলার ভর। যেমন তোমাকে যদি বলে হাইড্রোজেন ক্লোরাইডের ভর, যেটা হাইড্রোজেন ক্লোরাইডের ভর, সালফিউরিক অ্যাসিডের ভর, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমার। হাইড্রোজেন ক্লোরাইডের ভর হচ্ছে, ক্লোরিন হচ্ছে 35.5 প্লাস 1, 36.5 এরকম। তারপরে সালফিউরিক অ্যাসিডের 98, সোডিয়াম কার্বনেটের 106। তারপরে হচ্ছে এগুলো একটু মুখস্থ রাখলে ভালো হয়। তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে 100। তো এই টাইপের যে অ্যান্সারগুলো, মানে কোনটার ভর কত, মোলার ভরগুলো আমরা ওইখানে বসাবো। ওকে, আমার কোনো ধরনের একটু ভুল 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 ত্রুটি যদি হয়ে থাকে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো ভাইয়া, কিছু কোথাও যদি ভুল হয়ে থাকে। ওকে, তারপরে দেখো আমরা পিপিএম এ চলে যাই। পিপিএম এ লাস্ট ক্লাসে শিখছিলাম পিপিএম বের করা যায় তিন ভাবে। প্রথম যে ভাগটা আছে এটা হচ্ছে এস এম ইন্টু 10, না, প্রথম ভাগটা ছিল ঐকিক নিয়মে। পিপিএম এর মূল কনসেপ্টটা কি ছিল দেখো, মনে আছে কিনা? পিপিএম এর মূল কনসেপ্টটা ছিল এরকম, যে 1 লিটারে কত মিলিগ্রাম দ্রবণ আছে। 1 লিটারে, 1 লিটারে কত মিলিগ্রাম দ্রবণ আছে, দ্রব আছে, বা কতটুকু মানে জিনিসটা কতটুকু আছে 1 লিটারে, ওই জিনিসটা কতটুকু আছে, এটাই বুঝে হচ্ছে পিপিএম। পিপিএম পার্টস পার মিলিয়ন। এটা ঐকিক নিয়ম দিয়ে আমরা বের করবো এইভাবে। মূল কথা হচ্ছে, আমি যদি পিপিএম এর হিসাব নিকাশ যদি ভুলে যাও, আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, তোমাকে যদি বলে দেওয়া থাকে 100 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত পিপিএম, এই টাইপের যদি কোনো প্রশ্ন করে, তাহলে তুমি কিভাবে বের করবে? এটা ঐকিক নিয়মে বের করবা সরাসরি। কিভাবে? আমরা তো জানি 1000-এ বের করতে হবে, 1000 ml এ বের করতে হবে। 1 লিটার মানে তো 1000 ml। তাহলে 100 ml দেওয়া আছে, 1000 ml বের করা একদম ইজি। 1000 ml বের করা আমাদের জাস্ট উভয় পাশে 10 দিয়ে গুণ দিয়ে দিব। 50 গ্রাম, 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। একদম সিম্পল হিসাব। তারপরে পরবর্তী হিসাবে আসি। পরবর্তী হিসাবটা ভাইয়া আমাদের তো লাগবে মিলিগ্রামে, দেওয়া তো আছে গ্রামে।
তাহলে মিলিগ্রাম থেকে গ্রাম কিভাবে কনভার্ট করি? 1000 দিয়ে গুণ দিয়ে, 1000 দিয়ে যদি তুমি গুণ দাও তাহলে তো গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট হবে। তাহলে 50 ইন্টু 10⁻³ এত মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড। তার মানে আলটিমেটলি দাঁড়ালো এটাই যে 1000 ml অর্থাৎ 1 লিটার দ্রবণে 5 ইন্টু 10⁻⁴ মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আলটিমেটলি হবে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। কি অ্যান্সার? হ্যাঁ, এটা এত ppm অ্যান্সার। তাহলে ppm গেল, ppm আবার বের করা যায় শতকরা নিয়ম যদি দেওয়া থাকে তাহলে তুমি ppm কিভাবে বের করবা? পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে ওইটার সাথে 10⁻⁴ দিয়ে গুণ দিয়ে দিবা, ppm বের হয়ে যাবে। তারপর তোমার যদি ঘনমাত্রা দেওয়া থাকে, মোলার ভর দেওয়া থাকে, 10⁻³ দিয়ে গুণ দিয়ে দিবা, ppm এ বের হয়ে যাবে। আগের ক্লাসটা যদি কেউ না করে থাকো আমি নিচে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, না আগের ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর আগের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তুমি আসলে দেওয়া না দেওয়া যে কথা ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে ভাই, আগের ক্লাসটা একটু করে ফেলবা। আমি এই সব কিছু নিয়ে আলোচনা করছিলাম, তারপরে সামনের দিকে আরো কিছু কথাবার্তা দেখো। তো এখন এগুলো এই দুইটা কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করি। দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 8 মিলিমোল পার লিটার। এখন ওই রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণটা মিলিগ্রামে বের করো। মানে এখান থেকে জাস্ট আমরা কনভার্সন করতে বলছে, একটা মিলিমোল থেকে মিলিগ্রাম পার লিটারে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে বলছে। আবারও বলি দেখো, মিলিমোল পার লিটার এটা থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে বলছে। এটা আমরা কনভার্ট করতে পারবো ইজিলি, ঐকিক নিয়ম প্রসেসে কনভার্ট করা যাবে। বড় একটা প্রসেসে, বড় না, খুব একটা বড় না, খুব একটা টাইম লাগবে না। কিন্তু ওইটা থেকে আমরা আগে শর্টকাটটা শিখি ভাইয়া। শর্টকাটটা হচ্ছে তোমাকে যদি এরকম ম্যাথই দিবে, এই যে এই ম্যাথ আর এই পরের ম্যাথটা, এই 26-এর গ আর ঘ এই টাইপের ম্যাথই আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, খুব ইম্পর্টেন্ট। এখানে মূল কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আমাদের মোল পার লিটার থেকে যদি গ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে চাই, গ্রামে যদি কনভার্ট করতে চাই তাহলে 18 দিয়ে গুণ দিবা, এই ইন কেস অফ গ্লুকোজ। তাহলে আমি একটা জিনিস লিখে দিই যে যদি গ্রামে কনভার্ট করতে বলে, মানে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে বলে, গ্রামে বললে গুণ। কত দিয়ে গুণ? 18 দিয়ে গুণ। দেখো তো 8কে 18 দিয়ে গুণ দিলে কত আসে অ্যান্সার? 144 আসে কিনা? 8কে 18 দিয়ে গুণ দাও, 144 আসবে। তার পরবর্তী ম্যাথটা দেখো, সেম কথা, একটা রক্তের গ্লুকোজের পরিমাণ 162 মিলিগ্রাম পার ডেসিলিটার। 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, এখানে কিন্তু গ্রামে দেওয়া আছে। তোমার চাইছে কি? চাইছে হচ্ছে মিলিমোল পার লিটারে কত। তাহলে এখানে কমন সেন্স, আগে যদি 18 দিয়ে গুণ দিই, এখন তাহলে 18 দিয়ে ভাগ দিব। 162কে তুমি 18 দিয়ে ভাগ দাও, দেখো তো কত আসে। 18 দিয়ে ভাগ দিলে অ্যান্সার দেখো 9 মিলিমোল পার লিটার আসবে। তাহলে পারবা কিনা এটা বলো? পারা যাবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। আচ্ছা, এটা ভাইয়া তুমি যদি বলো যে ভাইয়া একটু বড় প্রসেসে দেখান, বড় প্রসেসে কিভাবে কি 18 মিলিমোল পার লিটার, না সরি 8 মিলিমোল পার লিটার থেকে আমরা মিলিগ্রাম পার ডেসিলিটার আনবো। আচ্ছা, এখানেই করি, দেখো কিভাবে করবো, তোমাকে আমি জাস্ট ধরাই দিই, তুমি এমনি পারবা। 1 লিটারে আছে 8 মিলিমোল, 1 লিটারে আছে 8 মিলিমোল। 8 মিলিমোল না, তার মানে 8 মিলিমোল মানে হচ্ছে 8 ইন্টু 10⁻³ এত মোল। 8 ইন্টু 10⁻³ এত মোল, তাহলে কত গ্রাম? এটাকে যদি 180 দিয়ে গুণ দাও তাহলে অত গ্রাম। কিভাবে? কারণ একটা গ্লুকোজ অণুর আণবিক ভর হচ্ছে 180 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের এত গ্রাম, কতটুকু? 1 লিটারে এত গ্রাম আছে, এতটুকু পাই গেছি। তাহলে 1 ডেসিলিটারে কত গ্রাম আছে ওটা বের করতে পারবো না? ওইটাই অ্যান্সার। তাহলে ওইভাবে যদি করো আলটিমেটলি দেখা যাবে যে 18 দিয়ে গুণ দেওয়া লাগে, মানে আলটিমেট লাস্ট লাইনের দিকে। আমাদের অত হিসাব নিকাশে যাওয়ার খুব একটা প্রয়োজন নাই। তারপরে দিকে সামনের দিকে আরো কিছু ম্যাথ আছে, এগুলো আমরা লাস্ট ক্লাসে করছিলাম, শতকরার ম্যাথগুলো। এখানে পিপিএম এর আমি বলছিলাম যে এই টাইপের সূত্রগুলো শেখার দরকার নাই, তোমার খুব একটা প্রয়োজন নাই। এই যে দেখো লাস্ট ক্লাস আমি এই ম্যাথটা কিন্তু করাই দিয়েছিলাম যে 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে ওই দ্রবণে পিপিএম কত? 2.55 কে তুমি জাস্ট 10⁻⁴ দিয়ে গুণ দিয়ে দিবা। ওই যে পার্সেন্টেজ ইন্টু 10⁻⁴, ওই রুল অনুযায়ী 10⁻⁴ দিয়ে জাস্ট গুণ দিয়ে দিব। এখানে আর কোনো হিসাব নাই, এখানে আর কোনো হিসাব নাই। তার পরবর্তী টপিকে আমরা চলে যাই। তাহলে আমরা লাস্ট ক্লাসে এগুলাই কথাবার্তা বলছিলাম, এগুলাই পড়ছিলাম যে ঘনমাত্রা 3 ভাবে বের করা যায়, মোলারিটি, পার্সেন্টেজ এবং পিপিএম, কিভাবে কই থেকে কিভাবে কি কি কনভার্ট করা যায়, এগুলো নিয়েও কথাবার্তা বলছিলাম। এখানে মূল কথা ছিল এখানে S = 10x/m। এখানে x হচ্ছে পার্সেন্টেজের পরিমাণটা। তোমাকে যদি বলে দেওয়া থাকে যে 5% সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম কার্বনেট এর
ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত আর কি, এরকম যদি কোশ্চেন দেওয়া থাকে তাহলে তোমার এই 5টা বসবে হচ্ছে এক্স এর জায়গায়। তাহলে আমাদের ঘনমাত্রা হচ্ছে এস, 10 ইন্টু 5 ডিভাইডেড বাই এম, 106। তাহলে অ্যান্সার আসবে 50 ডিভাইডেড বাই 106 এরকম। 50 ডিভাইডেড বাই 106 যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যারাউন্ড 0.47 এরকম একটা ভ্যালু আসবে, 47 সামথিং এরকম, এত মোলার। এই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, আশা করি পারবা, এগুলো নিয়ে কোনো ভেজাল নাই। আমরা পরবর্তী টপিকে যাই। দেখো এই টাইপের প্রশ্ন বারবার দেওয়া আছে তোমার। 5% নাইট্রিক অ্যাসিড, এটা পিপিএম এ কত? শর্টকাট নিয়ম জানি কি, পার্সেন্টেজের সাথে 10⁴ দিয়ে গুণ দিব, তাহলে পিপিএম বের হয়ে যাবে। সিম্পল, দেখো 5 × 10⁴ মানে 50,000 পিপিএম। সেম ভাবে তোমার এইভাবে অনেকগুলো ম্যাথ করা যায়, তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা। দেখো তো এই ম্যাথটা পারা যায় কিনা, 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। এই ম্যাথটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো প্রশ্ন এবং আসবে। এটা একটু দেখো, এটা দেখো তো পারো কয়জন, অ্যান্সারে জানো তো কয়জন, দেখি পারি। 5%, তাহলে 5 10 এম এর ভ্যালু কত এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড না 40, তাহলে 50 ডিভাইডেড বাই 40, 50 ডিভাইডেড বাই 40 এর ভ্যালু কত, অ্যারাউন্ড 1.25 এর কাছাকাছি। হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা, 0 0 কাটবা, তাহলে থাকবে 5 ডিভাইডেড বাই 4। 5 ডিভাইডেড বাই 4 যদি করো তাহলে 4 একবার যাবে এবং এক বাকি থাকে, ওই এক বাকি থাকে 1.25 এরকম। 1.25, হ্যাঁ ঠিক আছে, 1.25, ভেরি গুড। ওকে, তারপরে থেকে আমরা সামনের দিকে আসি। যে এগুলা নট নেসেসারি, এগুলো এত কিছু, এগুলো আসলে নট নেসেসারি। তুমি যদি এগুলো সবগুলো কনসেপ্ট তোমার আসলে ভাইয়া দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি পরীক্ষা বলো, তুমি যদি মূল মূল ধারাটা বুঝে যাও বা মূল কনসেপ্টটা বুঝে যাও, তাহলে তোমার যে কোনো ম্যাথে তুমি করতে পারবা। আর এটা মাইন্ডসেট রাখবা যে আমি যে টেকনিকগুলো শিখে রাখছি ওই টেকনিক থেকে আমি যে কোনো টাইপের ম্যাথ করতে পারবো। আর কিছু টেকনিক শিখাচ্ছি, আর কিছু ক্লাস দিব, তুমি দেখবা, শিখবা, আস্তে আস্তে শিখতে থাকবা, তাহলে পারবা। দেখো এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, ঘনত্বের একটা ম্যাথ দিছে না। বাণিজ্যিক 25% ভরের সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনত্ব 25°C এত গ্রাম পার ml। এখন ওই দ্রবণের মোলারিটি কত? এখন একটু ভেজাল হয়ে গেল না, এটা শর্টকাটটা কেমনে করবো ভাইয়া, ঘনত্ব দিয়ে দিছে, ঘনত্ব দেওয়া থাকলে এখানে শর্টকাট বের করার একটা উপায় আছে, মানে শর্টকাটেও বের করার একটা উপায় আছে, আমি তোমাকে বলতেছি। ঘনত্বের হিসাবটা হচ্ছে ওই যে আমরা যে 10x/m যে হিসাব করলাম, পার্সেন্টেজ এসি ইজ ইকুয়াল টু 10x/m, এটার সাথে জাস্ট তুমি ঘনত্বটা গুণ দিয়ে দিবা। দেখো তো এটা অ্যান্সার মিলি কিনা, এটা ক্যালকুলেটরে করবা, কারণ এটা মেডিকেলে আসার মতো না প্রশ্নটা খুব একটা। ক্যালকুলেটরে যদি তুমি করো তাহলে এই 25% কিন্তু 25 এটা ধরতে হবে আমাদের এক্স এর জায়গায়। তাহলে আমাদের এখানে ধরতে হবে 10 × 20 ডিভাইডেড বাই 98, 98 ইন্টু ঘনত্ব কত দেওয়া আছে, 1.1783। আগে দেখি অ্যান্সারটা মিলি কিনা, পরের কথা পরে। 10 × x 25 ইন্টু 1.1783 ডিভাইডেড বাই 98 যদি করো তাহলে 3 পয়েন্ট সামথিং আসে, 3 পয়েন্ট সামথিং 3 মোল। তাহলে আমাদের মূল কথা হচ্ছে, যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে জাস্ট এস এর সাথে আমি ওই যে ওই ঘনত্বটা গুণ দিয়ে দেব, ঘনত্বটা গুণ দিয়ে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে, একদম সিম্পল হিসাব, কোনো ভেজালের কিছু নাই। এটা বড় ম্যাথ আছে, বড় প্রসেসে ম্যাথ করা যায়। আমরা শর্টকাটে নিয়ে যেহেতু আলোচনা করতেছি এইচএসসি ম্যাথে কিভাবে করবো বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিভাবে করবো, ওইটা নিয়ে আলোচনা করতেছি। সো এটা পারা যাবে, এটা হ্যান্ড ক্যালকুলেশনও পারা যাবে। দেখো তুমি যদি এখানে দেখো কিভাবে অ্যারাউন্ড আমি বানাইতে পারি, নিচে 98 রে 100 ধরবো, 10 × 25 ডিভাইডেড বাই 100 ইন্টু ওইখানে ধরবো 1.17, ঠিক আছে সামথিং। তাহলে আমি এই দেখো 25কে যদি এখানে 100 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 আসে, 4কে যদি 10 দিয়ে আবার কাটো ভাইয়া তাহলে কিন্তু অ্যারাউন্ড, 4কে যদি 10 দিয়ে কাটো তাহলে অ্যারাউন্ড 2.8 এরকম কিছু আসবে, 2.5 এর কাছাকাছি কিছু একটা। তবে 1.17 দিয়ে যদি গুণ দাও তাহলে 3 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। তুমি অপশনগুলো দেখলেই চিনতে পারবে যে এটা 3 এর কাছাকাছি একটা ভ্যালু, মানে একভাবে না একভাবে বের করা পসিবল হবেই। তাহলে এটা পারবা। তারপরে সামনের দিকে আসি, আরো কিছু ম্যাথ আমরা দেখি এবং খেয়াল করি। এখানে কিছু এই যে বক্সের যে এমসিকিউগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। 10% সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা কত, এটাই চাইছে না, মোলার দ্রব বা হ্যাঁ মোলার দ্রব কত আছে, মূল দ্রব্য কত আছে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এটা পারবা, এগুলো পড়াই দেওয়ার কিছু নাই। তারপরে দেখি এটা দেখি যে 35°C অক্সিজেনের দ্রাব্যতা দেওয়া আছে এত, তাহলে পিপিএম এ কত। প্রথমে আমাদের এইটা বের করা শর্টকাটটা হিসাব করতে হবে। পিপিএম ইজ ইকুয়াল টু
এস এস বের করতে পারবো না, এখান থেকে এসই তো দেওয়া আছে এস। এম বের করতে পারবো না, অক্সিজেনের এম কত 32, তাহলে এস ইন্টু এম ইন্টু 10⁻³ এই শর্টকাটটা এরকম ছিল। দেখো এই শর্টকাট দিয়ে এখন মিলি কিনা, এটা তোমার মেডিকেলে ওইভাবে আসার মতো না, তো তুমি এইচএসসি এর জন্য প্র্যাকটিস করতে পারো এই শর্টকাটটা। এস এর ভ্যালু কত এখানে, এস এর ভ্যালু হবে 2.3 ইন্টু 10⁻⁴। এম এম এর ভ্যালু হবে 32, হ্যাঁ মোস্ট প্রবাবলি, হ্যাঁ 32 ইন্টু 10⁻³ তাহলে 7 পয়েন্ট সামথিং অ্যান্সার, 7 পয়েন্ট। ঠিক অ্যান্সারটা ঠিক আছে, তারপর রিচেক দিই। রিচেক দিতে সমস্যা কি? হ্যাঁ 7.36 ঠিক আছে, রিচেক দিয়ে দেখলাম যে ঠিকই আছে, অ্যারাউন্ড ঠিক আছে, কথাবার্তা সবকিছু ঠিক আছে। এসের ভ্যালু এগুলো ধরলে আমাদের 7.36 এরকম অ্যান্সার আসবে, তাহলে এটা অ্যান্সার। এগুলো যেন আমরা পারি, মেডিকেলে আসলে তো হ্যান্ড ক্যালকুলেশন করার চেষ্টা করবো, এইচএসসিতে আসলে তো ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো, নো প্রবলেম। তারপরের দিকে আরো অনেকগুলো কথাবার্তা বলছে এখানে, এগুলা আমরা একটু দেখে নিব, নিজ দায়িত্বে একটু দেখে নিব, আমি জাস্ট তোমাকে কিছু জিনিস ধরাই দিচ্ছি। তারপরের দিকে আসো, এখানে আর কোনো কথাবার্তা নাই। এখানে আর কি বোর্ডের একটা কথা আছে যে ফর্মুলা ব্যবহার করলে পিপিএম এর সংখ্যা গ্রামে হবে, লিটারে গণনা করলে পিপিএম এর সংখ্যা মিলিগ্রামে, ঘোড়ার ডিম তোমার এটা দরকার নেই আমাদের। তারপর এদিকে আসি যে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত, এই টাইপের প্রশ্ন আসবে এবং এগুলো যেন আমরা পারি। 10x/m, এই ম্যাথ কিন্তু 10 বার দেখাইলাম, আগের ক্লাসে 3 বার, এই ক্লাস আজকে 7-8 বার পারবা এগুলো। আচ্ছা এখানে আরো কিছু কোশ্চেন আছে যে তোমার ঘনমাত্রা দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তোমার দ্রবণের দ্রবণের শতকরা ভর কত, শতকরা পার্সেন্টেজে বের করতে বলছো। ওই যে 10x/m ইন্টু ঘনত্ব, ওই যে সূত্রটা ছিল ওই সূত্রটা দিয়ে তুমি এখানে করতে পারবা, ইমপ্লিমেন্ট করতে পারবা। মূল ভগ্নাংশ কত, এই ঘনত্বটা বের করতে পারলে তুমি মূল ভগ্নাংশ বের করতে পারবা, মানে সরি পার্সেন্টেজটা বের করতে পারলে মূল ভগ্নাংশ বের করতে পারবো। মূল ভগ্নাংশের চ্যাপ্টারটা আসলে এটা না, আমরা যখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 পড়বো তখন মূল ভগ্নাংশ নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো নি, আপাতত আপাতত দরকার নাই। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করে ফেলো ভাইয়া, এখানে আর কোনো হিসাব নিকাশ নাই, এগুলো প্র্যাকটিস করলে পারা যাবে। তারপরে দ্রবণের লঘুকরণ, দ্রবণের লঘুকরণের জন্য আমাদের v1s1 = v2s2 এই টাইপের ম্যাথগুলো দিবে। এই টাইপের ম্যাথগুলো কিভাবে করা যায়, এই টাইপের ম্যাথগুলো সিম্পল ম্যাথ, আসলে সিম্পল ম্যাথ। একটা বোর্ড একটা দেখি বক্সে আসা কোনো ম্যাথ আছে কিনা, বক্সের ম্যাথগুলো আসলে ইম্পর্টেন্ট। v1s1 = v2s2 বক্সের ম্যাথ এবং বক্সের, হ্যাঁ এই টাইপের কিছু ম্যাথ দেখো আসবে। তুমি এই 36-এর খ, 3.36-এর খ এই ম্যাথটা একটু দেখো, তুমি প্রথমে আগে পড়ো কোশ্চেনটা। কোশ্চেনটা পড়লে যে 500 ml 1.25/20 দিছে, কিন্তু খেয়াল করো সোডিয়াম কার্বনেটে দ্রবণে কতটুকু পানি মিশালে তা m/20 তে পরিণত হবে। তাহলে আমি এখানে কথাগুলো আবার তুলি একটা খাতায়, যে 500 ml, এটা 500 ml 1.25 m/20, 500 ml দেখো 500 ml 1.25 m/20 এটি ছিল না, তারপর আবার চেক দিয়ে নেই, হ্যাঁ 1.25 m/20 বানাইতে হবে তোমার m/20, 1.25 m/20, ওকে ঠিক আছে 1.25 m/20 এটাই লিখবো। বানাইতে হবে কত, বানাইতে হবে 1/20 এত মোলার, বা m/20 এতটুকু বানাইতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কতটুকু পানি এখানে অ্যাড করা লাগবে বা কি করা লাগবে, এখানে আমাদের পানির পরিমাণ মানে ভি এর পরিমাণটা বের করবো। এখানে মূল সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ভাই এরকম, আচ্ছা এই বক্স একটু ভালো মতো আঁকলে ভালো হয় আরো, বক্স একটু ভালো মতো এঁকে দাঁড়াবো। এই যে দেখছো ভালো বক্স হয়ে গেছে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে v1s1 = v2s2, এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখানে v2 এর ভ্যালুটা বের করব, v2 = হবে v1s1/s2। তাহলে v1s1 কত এখানে ভাইয়া 500 ইনটু 500 কিন্তু ml ধরবো, কারণ আমাদের অ্যান্সারটা ml বের হবে, লিটারে করার আর দরকার নেই। তাহলে 500 ইনটু 1.25 m/20, s2 হচ্ছে m/20। দেখো তো একটু ভালো বাচ্চার মতো বুঝলেই এখানে হয়ে যায় যে m/20 অংশটুকু কিন্তু আমরা কাটতে পারি, m/20 m/20 কাটাকাটি করা যায় না, যায়।
তাহলে আলটিমেটলি কি থাকলো, আলটিমেটলি থাকলো 500 ইন্টু 1.25। তাহলে 500 ইন্টু 1.25 তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন 600-র কাছাকাছি আসবে হ্যান্ড ক্যালকুলেশন করলে, আর এক্সাক্ট ক্যালকুলেশন করলে 625 এত এমএল। তাহলে 625 ml পানি আমার বানাইতে হবে। তাহলে কতটুকু অ্যাড করা লাগবে এক্সট্রা? এক্সট্রা অ্যাড করা লাগবে ডেল অফ পানি। ডেল অফ পানির ভ্যালু হবে আমাদের 125 ml। এটা হয়েছে কিনা দেখি একটু। হ্যাঁ, 125 ml পানি অ্যাড করা লাগবে। তাহলে এই টাইপের ম্যাথ, সিম্পল ম্যাথ, এগুলো আমাদের অবজেক্টিভ আসলে আমরা যেন পারি। একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু প্র্যাকটিস করতে করতে আশা করা যায় যে তোমরা পারবা সবগুলো। কোনো কোশ্চেন আছে কিনা দেখি। না, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে ভাই, তারপর সামনে আগাই। সামনে সামনে চলে আসো এই এসিড ক্ষার প্রশমন এবং প্রশমন বিন্দু বইয়ের এই পার্টের মধ্যে। এসিড ক্ষার প্রশমন এবং প্রশমন বিন্দু পার্টের মধ্যে আমরা কিছু জিনিসপাতি দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে এসিড ক্ষার প্রশমন এবং প্রশমন বিন্দুর মধ্যে জাস্ট মূল কথা এখানে মাথায় রাখতে হবে, তুমি যদি অ্যাসিড এবং ক্ষার অ্যাড করো, অ্যাড করার পরে তার হইতে পারে দ্রবণটা অ্যাসিডিকের দিকে যাইতে পারে, হইতে পারে দ্রবণটা ক্ষারীয় দিকেও যাইতে পারে, হইতে পারে দ্রবণটা নিউট্রালও থাকতে পারে। মূল আমাদের এখানে কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে আমার যদি দ্রবণ আহ, এখানে মূল কনসেপ্টটা হচ্ছে ভাইয়া, আমার যদি এই দ্রবণের এই দুইটা দ্রবণ আমি মিক্স করতে চাচ্ছি, এখানে যদি একটু তীব্র অ্যাসিড আছে আর এখানে একটু মৃদু ক্ষার আছে, মৃদু ক্ষার বা মৃদু বেজ আছে, এই দুটো যদি অ্যাড করি তাহলে কিরকম দ্রবণ আসবে? দ্রবণটা তাহলে কিরকম আসতে পারে? অ্যাসিডিক দ্রবণ আসবে না? এইটাই হচ্ছে মূল কনসেপ্ট এখানে। আর এই কনসেপ্ট কাজে লাগায় বেশ কয়েকটা এমসিকিউ আছে সামনে। চলো এমসিকিউ দিকে ফোকাস করি এখানে। আচ্ছা, এখানে আরো কয়েকটা কিছু কথাবার্তা বার্তা আছে যে প্রশমন বিন্দু বা এন্ড পয়েন্ট আছে, যে যে মানে যে এটা সংখ্যাটা দেখো একটু, যে হঠাৎ সার্বিক পিএইচ পরিবর্তন রেখার বিন্দুতে অ্যাসিড ক্ষার মিশ্রণে পূর্ণ মিশ্রণ হলে এবং আলটিমেটলি নির্দেশক বর্ণ যখন পরিবর্তন হয়, সেই বিন্দুকে বলা হয় এন্ড পয়েন্ট বা প্রশমন বিন্দু। যেমন সবল অ্যাসিড এবং সবল ক্ষার যদি দ্রবণের মধ্যে টাইট্রেশনে প্রশমন বিন্দুর পিএইচ হবে 7, এবং এই প্রশমন বিন্দুর পিএইচ 7-এর মধ্যে তোমার যে কোনো নির্দেশক যদি দাও, ওই নির্দেশকে যদি বর্ণ পরিবর্তন করে অথবা বর্ণ পরিবর্তনের মতো অন্য কোনো ইনসিডেন্ট হয়, তাহলে ওইটি প্রশমন বিন্দু। সংজ্ঞাটা একটু দেখে নিবা, এখানে বেশি কিছু কথাবার্তা নাই। এখানে এমসিকিউ এর পার্টে চলে আসো। এমসিকিউ এর মধ্যে তুমি সবার শুরুতে নির্দেশকের ব্যবহার, এই পার্টের মধ্যে দেখো একটা কোশ্চেন আছে এখানে। আগে আগে এটা দেখি, নির্দেশকের ব্যবহার। দেখো নির্দেশক কেন লাগে? আমার একটা দ্রবণের মধ্যে ওই দ্রবণটা অ্যাসিডিক দ্রবণ নাকি ক্ষারীয় দ্রবণ নাকি নিউট্রাল দ্রবণ নাকি কি দ্রবণ, ওইটা বুঝবো কেমনে? ওইটা বুঝার জন্য আমি একটা জিনিস দিব, ওই জিনিসটা দিলে ওই জিনিসের কালার চেঞ্জ হয়, ওই জিনিসটাকে বলা হয় নির্দেশক। তাহলে নির্দেশকের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো, যে নির্দেশক কালার চেঞ্জের মাধ্যমে বুঝায় যে দ্রবণটা অ্যাসিডিক নাকি ক্ষারীয় নাকি কি দ্রবণ। এটাই হিসাব। যে এক্ষেত্রে নির্দেশক রূপে, মানে নির্দেশক রূপে অনেকগুলো মিথাইল অরেঞ্জ, মিথাইলেট, ফেনফথিলিন, হ্যান ত্যান অনেক কিছু ব্যবহার করা হয়, এবং নির্দেশকটা হঠাৎ করে বর্ণ পরিবর্তন করে। আর ওই বর্ণ পরিবর্তনের সময় যে পয়েন্ট, ওইটাকে বলা হয় এন্ড পয়েন্ট। ওইটা কিন্তু খেয়াল করতে হবে। এবং বর্ণ পরিবর্তনের রেঞ্জটা কত হইতে পারে? রেঞ্জটা হতে পারে 4 থেকে 10 এর মধ্যে থাকবে, এবং দীর্ঘ পিএইচ পরিসরে যে কোনো নির্দেশকের জন্য কার্যকর হয়। এতটুকু মাথায় রেখো, 4 থেকে 10-এর মধ্যে আমাদের এই নির্দেশকের রেঞ্জটা দিবে, যে বিভিন্ন টাইপের নির্দেশক 4 থেকে 10 পিএস এর মধ্যে হিসাব নিকাশ দিবে। আমরা হয়তোবা অনেকে জানি কিন্তু হিসাবটা, যে কোনো একটা পিএস রেখার মধ্যে এখানে 7 পয়েন্ট হচ্ছে নিউট্রাল, সামনের দিকে যত যাবা তত ক্ষারীয় হবে, আর পিছনের দিকে যত আসবে তত অম্লীয় হবে। এই কথাটা আমরা সবাই জানি। 0, তারপরে হচ্ছে সাপোজ 1, তারপরে এখানে 5, তাহলে 5-এর থেকে কিন্তু 1 বেশি অম্লীয়, আবার 1-এর থেকে 5 বেশি ক্ষারীয়, 7-এর থেকে 8 বেশি ক্ষারীয়, 8-এর থেকে 9 বেশি ক্ষারীয়, 9-এর থেকে আবার 7 বেশি অম্লীয়। এই কনসেপ্টগুলো আশা করি তোমাদের আছে এবং এগুলো পারবা। মূল কথায় আসি, এগুলো তো কথা না, কথা হচ্ছে এখানে একটু নিচে একটা চার্ট আছে, ওই চার্টে আমরা যাব, তার আগে আরো একটা মূল কথা আছে। দেখো নির্দেশকের ব্যবহারের ক্ষেত্রে তোমার, দেখো দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের টাইট্রেশন যদি তুমি করো, টাইট্রেশন মানে একসাথে মিক্স কর, টাইট্রেশন পরে চিন্তা করো, তুমি আপাতত মনে রাখো যে মিক্স যদি করো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, তাহলে কোন দিকে যাবে পিএইচটা? ক্ষারের দিকে যাবে। ক্ষারের দিকে পিএইচ যাওয়া মানে কি? 7-এর উপরের দিকে যাওয়া। তাহলে পিএইচটা কত হবে? 7-এর উপরে 8 থেকে 10-এর কাছাকাছি হবে। এবং ওই যে পার্টিকুলার যে ক্ষারের যে পিএইচ, ওই ক্ষারের পিএইচ অনুসারে আমার একটা নির্দেশক লাগবে।
ওই নির্দেশকটার নাম কি? ওই নির্দেশক হচ্ছে আমাদের ফেনফথেলিন, হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নির্দেশক। এখানে ক্ষারের জন্য ফেনফথেলিন ইউজ করতে হয়, এবং ওই ফেনফথেলিনে কিছু কালার চেঞ্জ করবে। কালার চেঞ্জটা আমরা একটু পরে দেখবই কি রকম কালার চেঞ্জ। এবং থাইমেল ব্লু ক্ষার এটাও ইউজ করতে হয়। থাইমেল ব্লু দুইটা আছে, একটা ক্ষার একটা অম্ল, থাইমেল ব্লু ক্ষার ইউজ করতে হয়। এতটুকু এতটুকু একটু যেন ভাইয়া খেয়াল করি আমরা। তারপরে সবল এসিড দুর্বল ক্ষার প্রশমনের জন্য কি হবে? সবল এসিড আবার দুর্বল ক্ষার, তার মানে কি দাঁড়াইলো? জিনিসটা টোটালটাই অ্যাসিডিক হয়ে যাবে। একটু আগে যেটা বুঝালাম, টোটালটা যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে আমাদের কেমন কালার প্রদর্শন, মানে কেমন পিএইচ প্রদর্শন করবে? পিএইচটা অবশ্যই 7-এর নিচে প্রদর্শন করবে। দেখো এখানে একটা জায়গায় লেখা আছে পিএইচ তখন 5.27 এটা প্রদর্শন করবে। 5.27টা কিন্তু 7-এর নিচে, এতটুকু একটু মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা, তারপরে আর কি এখানে নির্দেশকের ব্যবহার মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই দুটো মাথায় রাখতে হবে। একটু আগে ছিল ক্ষারীয় মাধ্যমে ফেনফথেলিন, থাইমেল ব্লু অম্ল, সরি থাইমেল ব্লু ক্ষার। আর এখানে হবে তোমার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এবং পিএইচটা হবে 5.27। এই কয়টা এমসিকিউ যেন আমরা মানে খেয়াল করি, এবং এই দুইটা এমসিকিউ যেন পারি। ওকে, তারপরের দিকে ভাইয়া আসো, সামনের দিকে আর কি কি কথাবার্তা আছে। এই দুইটা কথা হয়ে গেলে আরো দুইটা কথা আছে এখানে। 8.8-এর কাছাকাছি, ওই যে একটু উপরের দিকে আরেকটা এমসিকিউ আছে এখানে। 8.8-এর কাছাকাছি হয় আগেরটাতে, মানে 8 থেকে 10 মানে 8.8 তুমি যদি অপশনে থাকে ওইটা দাগাবা। আর এখানে যদি 5.25 না থাকে তাহলে 4 থেকে 7 দাগাবা। তারপরে দিকে আসলে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, এখানে প্রশমন আসলে হবে না। মানে প্রশমন হইলেও এখানে কোনো ধরনের নির্দেশক কাজ করবে না। এখানে লিখে রাখো যে কোনো নির্দেশক কাজ করবে না, এতটুকু মাথায় রাখবো। আরেকটা কথা মাথায় রাখবো যে এখানে নির্দেশক ব্যবহার এই শ্রেণীতে অনেক ধীরে ধীরে ঘটে, ধীরে ধীরে ঘটে বলে তাই প্রশমন বিন্দুতে কোনো নির্দেশক বর্ণ সঠিকভাবে পাওয়া যায় না, যার কারণে এটা কোনো আমরা হিসাবে রাখবো না। তার পরবর্তী কাহিনীতে যদি যাও, তুমি যদি এই যে এটি একটু দেখো ভাইয়া, যে দুর্বল অ্যাসিডের সংকেত কি হবে? একটা দুর্বল অ্যাসিড হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার। তোমাকে যদি কেউ বলে যে সবল অ্যাসিড কারা, এগুলা বাদে বাকি যারা আছে সোডিয়াম, হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এগুলা সবাই হচ্ছে সবল অ্যাসিড। আবার তোমাকে যদি বলে দুর্বল ক্ষার কোনগুলা, তাহলে তুমি যেন পারো দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়া, হচ্ছে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো। তারপর হচ্ছে ফসফরিক না, ফসফরিক কিছু না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলিয়ে হচ্ছে তোমার দুর্বল ক্ষার হিসাব করা হয়। তাহলে তোমাকে যদি নাম না বলে দিয়ে সংকেত দিয়ে বলে যে এটার সাথে যদি এটা মিক্স করি তাহলে পিএইচ কেমন হইতে পারে, 7-এর বেশি না 7-এর কম নাকি 7-এর কাছাকাছি, তাহলে আমি তোমাকে 3টা এক্সাম্পল দিই এখান থেকে। 3টা কথা বলি দেখি আমাদের, হ্যাঁ পেজ আছে 3টা এক্সাম্পল। 3টা এক্সাম্পলের মধ্যে আচ্ছা প্রথম যেটা ওটা হবে, সাপোজ তোমাকে যদি বলি যে ভাইয়া আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করছি, তুমি বলবা পিএইচটা কত হবে, 7-এর বেশি নাকি 7-এর কম নাকি 7। আরেকটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে আমি যদি ইথানোয়িক অ্যাসিড অ্যাড করি তখন পিএইচটা কেমন হবে। তারপরে যদি তোমাকে বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে আমি যদি হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করি তখন কি হবে। তারপরে যদি তোমাকে বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথানোয়িক অ্যাসিড এটা যদি অ্যাড করি তখন আমাদের পিএইচটা কেমন হবে, কোনটা 7-এর বেশি কোনটা 7-এর কম, কোনটা 7-এর 1 2 3। এটা 4 নম্বর কোশ্চেন, দেখো তো পারা যায় কিনা। প্রথমটার ক্ষেত্রে 7ই হবে। আচ্ছা আরেকটা দিই 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড অ্যাড করি তখন কি হবে। সবগুলো 1 মোল করে দেওয়া। প্রথমে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এটা হচ্ছে ভাইয়া তীব্র, তীব্র এটা হচ্ছে তীব্র, দুইটা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার তীব্র অ্যাসিড মিক্স করলাম তাহলে পিএইচ হবে 7। তারপর হচ্ছে সবার শেষেরটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটাও তীব্র এটাও তীব্র, বাট এটা তীব্র হলেও এটা হচ্ছে দ্বিযোজী। দ্বিযোজী বলতে এটা হচ্ছে এটার ক্ষারকত্ব বেশি। সো এখানে 1 মোল যদি দিই আর এটাও যদি 1 মোল দিই তাহলে এই ক্ষেত্রে আমার ডমিনেন্ট হবে এখানে অ্যাসিড, অ্যাসিড যেটা ওইটা, কারণ এখানে হাইড্রোজেনটা বেশি, এখানে হাইড্রোক্সিল একটা। সো এই পজিশনে এখানে 1 মোল, এখানে 1 মোল যদি তুমি হিসাব করো, এখানে 2 মোল যদি দিতাম, 2 মোল যদি দিতাম তাহলে নো প্রবলেম, তাহলে 7ই হইতো। বাট এখানে যদি 2 মোল নাই, এখানে 1 মোল দেওয়া আছে, এখানেও 1 মোল দেওয়া আছে, তাহলে আমাদের হিসাবে কি আসবে, হিসাবে আসবে এটা অ্যাসিডিক।
এটা হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক কত? 7-এর কম। তারপরে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তুমি ইথানোয়িক অ্যাসিড অ্যাড করো, এটাও হচ্ছে মৃদু, এটাও হচ্ছে মৃদু। মৃদু অম্লের সাথে মৃদু ক্ষার, বা এটা মৃদু ক্ষার মৃদু অম্ল, মৃদু অম্লের সাথে মৃদু ক্ষার যদি অ্যাড করো, তাহলে আমাদের কোনো ধরনের হিসাব নিকাশই আসবে না। এটা হিসাব নিকাশ আমার দরকার নাই। কেন দরকার নেই? কারণ আমার এখানে কোনো উপযুক্ত নির্দেশক কাজ করবে না। তারপরে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl, এটা হচ্ছে মৃদু, এটা হচ্ছে তীব্র। মৃদুর সাথে যদি তীব্র অ্যাড করো তাহলে কি হবে? তীব্র অম্লই, মানে অম্ল, অম্ল জাতীয় কিছু একটাই হবে, মানে পিএস হবে 7-এর কম, 5, 6, 7 এরকম। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইথানোয়িক অ্যাসিড অ্যাড করে, এটা হচ্ছে তীব্র ক্ষার, এটা হচ্ছে আবার মৃদু অ্যাসিড। তাহলে তীব্র ক্ষার মৃদু অ্যাসিড যদি অ্যাড করো তাহলে এটা হবে 7-এর বেশি, 7-এর বেশি হবে, মানে 8, 9, 10 এরকম একটা পিএস আসবে। তাহলে এই কনসেপ্টটা আগে তোমার ভাইয়া মাথায় রাখা লাগবে, এবং এগুলা একদম সিম্পল হিসাব। তারপরেও কেন জানি ভুল করো পরীক্ষায়, এমসিকিউ আসলে এগুলা এমসিকিউ ভুল করা যাবে না। তাহলে চলো বইতে কি কি আছে দেখি আমরা। বইতে অনেক কিছুই আছে, বইতে তো অনেক কিছুই থাকবে, এগুলো আমাদের নট নেসেসারি। এখানে দেখো তো এই এমসিকিউটা এতক্ষণ ধরে যা যা পড়াইলাম এই এমসিকিউর মধ্যে আছে কিনা। সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনে প্রশমন বিন্দুতে পিএইচ কত হয়? এমসিকিউ পারা যাবে? সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনে, তাহলে পিএইচটা হবে 7-এর থেকে কম। সবল অ্যাসিড তো বলেই দিচ্ছে, দুর্বল ক্ষার তাহলে হবে আমাদের 5.27। তাহলে এই টাইপের প্রশ্নগুলো যেন আমরা সবগুলা পারি, এবং মোটামুটি যতটুকু বললাম ভাইয়া, যতটুকু পড়ালাম, এতটুকু যেন আমাদের ক্রিস্টাল একটা ক্লিয়ার একটা ধারণা থাকে, এবং আগের যতগুলা ম্যাথ আছে এবং আগের যতগুলা শর্টকাট আছে ওগুলো যেন আমরা ভালো মতো শিখে রাখতে পারি, ভালো মতো শিখে রেখে একটা মোটামুটি একটা অ্যান্সার করতে পারি। তাহলে একটা মেডিকেল বলো বা ভার্সিটি বলো, একটা ভালো একটা প্রিপারেশন হবে। আমি আস্তে আস্তে এরকম ভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করবো, এই চ্যাপ্টারটা শেষ করার পরে বাকি চ্যাপ্টারের দিকে যাওয়ার চেষ্টা করব। তোমরা যতটুকু শিখো না কেন, মানে একটু হলেও যদি শিখে থাকো, তাহলে আমরা পরবর্তী সেশনে আস্তে আস্তে ক্লাস পাইতে থাকবা, আরেকটু শিখবা, বা আরো অনেক ক্লাস আছে ওগুলা দেখতে থাকবা। তোমার যেন পড়াশোনাটা অফ না থাকে, এটা যেন টার্গেট, মানে এটা যেন তোমার টার্গেট থাকে, তোমার জন্য একটু হলেও কিছু না কিছু যেন শিখতে পারো প্রতিদিন। ফোন টিপার থেকে একটু ক্লাস দেখো, অথবা তোমার নিজের বইটা পড়ো। অনেকে এখানে অনেকে ভিডিওটা দেখতেছো যারা হাজারি স্যারের বইটা কিছুই পড়ো না। হাজারি স্যারের বইয়ের দেখো, আমি কিন্তু বই নিয়ে খুলে বসছি। হাজারি স্যারের বই খুলেই বসো না তুমি। বইটা কেন জানি খুলে বসে না পোলাপানরা, মানে ভয় পায় নাকি কি পায় আমি নিজেও জানি না। বাট আলটিমেটলি কিন্তু দেখা যায় যে হাজারি স্যারের বইটা কিন্তু তোমার পাড়ার মধ্যেই পড়ে। অনেকে অনেক ধরনের বই পড়ো, কবির স্যারের বই, তারপরে গুহ স্যারের বই, অনেক বই পড়ো। এত বই আমাদের আসলে লাগেও না। হাজারি স্যারের বইতে এমন টপিক গুলাই আছে যে টপিকগুলো আমাদের মেডিকেল, ভার্সিটি, যে কোনো ধরনের এইচএসসি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এনাফ। হাজারি স্যারের বইটা, সো ওইটা পড়লে আমাদের হয়ে যায়। এবং কিভাবে পড়বো ওইটা তো, ওইটার জন্যই তো ক্লাসগুলো দেই। আর বইয়ের কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন ওইভাবে পড়া লাগে না। যে কয়টা ম্যাথ প্রত্যেক পুরো বক্সের মধ্যে 2-3টা ম্যাথ তুমি করলা, তারপরের বক্সের মধ্যে 2-3টা ম্যাথ করলা, এইভাবে ম্যাথ করতে যাওয়ার মাধ্যমে তোমার একটা বেটার একটা প্রিপারেশন হবে। তো ভাইয়া আজকে আমরা এই পর্যন্তই রাখি, পরবর্তী ক্লাসে আবার বাকি অংশ নিয়ে আবার বিস্তারিত কথা হবে।